দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আজকের আলোচনায় আমরা মূলত আলোচনা করব রাজনীতিতে ষড়যন্ত্র এবং বিচার নিয়ে। মূলত আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনাটি মূলত আমরা সম্প্রতি দেখেছি যে ৪৫ বছর পর গ্রেফতার হয়েছেন সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই মার্শাল্লায় তার বিচারের জন্যই মূলত তিনি গ্রেপ্তার হয়েছেন। পুলিশ ডিবি গ্রেপ্তার করে তাকে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমরা আরও সমসাময়িক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রাজনীতিতে ষড়যন্ত্র কতটা প্রভাব বিস্তার করে, বিশেষ করে সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা এবং পরবর্তীতে তার বিচার প্রক্রিয়া, সব বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। পাশাপাশি সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে একটি রয়টার্সকে বক্তব্য দিয়েছে, সেটি নিয়ে আলোচনার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথি রয়েছেন। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক ডানে রয়েছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। এরপর রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সর্বডানে রয়েছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক ও লেখক। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। আমি প্রথমেই আবু রুশদ আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখি যে এর আগে 2020 সালে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদকে, বঙ্গবন্ধু হত্যার আসামি, তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যদি বলি যে এই মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত, তিনিও দীর্ঘদিন ভারতে ছিলেন, যদিও বনানী থেকে তিনি গ্রেফতার হয়েছেন। হাদি হত্যাকারী ফয়সাল মাহমুদ করিম, তিনিও ভারতেই রয়েছেন, সেখানেই আটক হয়েছেন আমরা যতটুকু জানি। তো বাংলাদেশের পিকে হালদারের কথাও যদি বলি, অর্থ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আসলে এটি কি মানে সবগুলোর ক্ষেত্রেই ভারত কেন, বা পার্শ্ববর্তী এই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই বড় যারা হত্যার সঙ্গে জড়িত তাদের পালিয়ে যাওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে রিলেট করবেন? একটা হচ্ছে যে ভারতের সাথে আমার 4069 কিলোমিটার সীমানা আছে, পালিয়ে যাওয়া সহজ, এটা একটা বিষয়। তারপরে আমরা দেখতে একরকম, বাংলা ভাষায় কথা বলি, গায়ের রং বা আকার আকৃতি দেখতে একরকম, সুতরাং লুকিয়ে থাকতে সুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভারতীয় সরকার, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, তারা সবসময় একটি বিশেষ রাজনৈতিক দলকেই প্রাধান্য দেয়। এছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে তারা কখনো প্রাধান্য দেয় না। আপনি যেটা বললেন যে ক্যাপ্টেন মাজেদকে আপনার ফিরিয়ে আনা হয়েছে, ক্যাপ্টেন মাজেদ কিন্তু নিজে থেকে লুকিয়েছিলেন এবং দীর্ঘদিন পরে তাকে ভারত ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভারত কিন্তু সেখানে লুকিয়ে থাকা জেনারেল জিয়াউর রহমান হত্যাকারী বা অন্য কাউকে কিন্তু কখনো ফেরত দেয়নি, নিজের থেকে ফেরত দেয়নি, বরং সহায়তা করেছে সেখানে লুকিয়ে থাকতে। এই যে মেজর মোজাফফরের কথা বললেন, যিনি এতদিন পরে ধরা পড়েছেন, একটা জিনিস আমাদের রিপোর্টে আসছে পত্রপত্রিকায় যে তিনি একমাত্র জীবন্ত সাক্ষী। আসলে কিন্তু আমি আগে একটু ক্ল্যারিফাই করিনি, তিনি কিন্তু একমাত্র নন। হ্যাঁ, ওনার সাথে আরও একজন ভারতে পালিয়ে গিয়েছিলেন, যার নাম হচ্ছে মেজর মঈন। মেজর মঈন স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ছিলেন। সেখান থেকে ছুটির নাম করে উনি গিয়ে এই ষড়যন্ত্রকারীদের সাথে, পরিকল্পনাকারীদের সাথে যোগ দেন, কেননা উনি এই গ্রুপের ছিলেন। পরে আপনার যখন বিদ্রোহ দমন করা হয়, সে সময় এই মেজর মোজাফফর এবং মেজর মঈন এই দুজনে পালিয়ে যান ভারতে। এবং কথিত আছে যে মেজর মঈন জেনারেল জিয়াউর রহমানের রুম থেকে তার যে ব্রিফকেসটা ছিল, সেই ব্রিফকেসটা ভারতে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এরপর আমাদের যে সাপ্তাহিক বিচিত্রা ছিল, আপনার খেয়াল আছে, সরকারি ট্রাস্টের, সেখানে আপনার 1993 সালের সম্ভবত জুন কি এরকম মাসে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে আমাদের দুজন জিয়া হত্যাকারী তারা ভারতে ব্যবসা করছেন। এটা হচ্ছে আরেকটা জিনিস। আমি এরপরে 2002 সালে সম্ভবত আমি নিজে একটা রিপোর্ট করি এই মেজর মোজাফফরের নামে, সম্ভবত সেটাই ছিল একমাত্র রিপোর্ট, যে আমার কাছে কিছু তথ্য এসেছিল যে উনি ভারতে কোথায় কোথায় কিভাবে আছেন, ঠিকানাগুলো কি নামে আছেন, এরকম। তো সেই রিপোর্টটা করি। এখন সেই এতদিন পরে আমি রিপোর্টটার কী ছিল আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে দেখেন, মেজর মোজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন। একটা হচ্ছে বিপ্লব সরকার, আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এখন একটা দেশের প্রেসিডেন্ট হত্যাকারী যখন আরেকটা দেশে যায়, সে তো হত্যাকারী, হত্যার দোষে দুষ্ট, তাকে ওই দেশে পাসপোর্ট দেওয়া হয় কিভাবে, সেই দেশের কাগজপত্র দেওয়া হয় কিভাবে? এই পাসপোর্ট নিয়ে তিনি কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করেছেন।
এরপর উনি থাইল্যান্ডেও গিয়েছেন। এর আবার প্রমাণ পাওয়া যায় কোথায়? আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম যিনি ছিলেন, ওনার আপনার এক জেনারেলের নীরব সাক্ষী নামে ওনার যে আত্মজীবনীটা আছে, সেখানে লেখা আছে যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত, তখন এই মেজর মোজাফফর তিনি ভারত থেকে এবং থাইল্যান্ডে যিনি পালিয়ে গিয়েছিলেন আরেকজন মেজর খালেদ, এই দুইজন তার সাথে দেখা করতে গিয়েছিল। এবং ওই দেখা করার ব্যাপারটা উনি তদানীন্তন পরে আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। তো এখন জিনিসটা কি দাঁড়ায় যে ওনারা ওইখানে ভারতে ছিলেন। আচ্ছা, এরপরে 1996 সালের পরে মানে পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু মেজর মোজাফফর আবার বাংলাদেশে ছিলেন এবং তখন বাংলাদেশের আবার ভিন্ন নামে কাগজপত্র উনি তৈরি করেছেন। সবশেষ উনি কবে আসলেন? আচ্ছা, এটাও এসছেন আবার যতটুকু জানা যায় যে 2009 সালের আবার পরে উনি আবার এসছেন। আচ্ছা, 2001 সালে আবার উনি চলে যান। তারপরে ওই যে আমি যে করেছিলাম রিপোর্টটা, সেটা আমি বললাম যে তখন আবার ভারতে ছিলেন। আবার উনি 2009 সালের পরে বাংলাদেশে আসেন। এসে এই বিভিন্ন জায়গায় উনি থাকা শুরু করেন, বিভিন্ন নাম ইউজ করেন এবং সবচেয়ে বড় কাগজ কুলা এগুলো তৈরি করে দেয়। এই কাগজপত্র তৈরি করতে, ধরেন এনআইডি তৈরি করতে, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার নিজের এনআইডি আপনার এক নামে আছে, এখন আরেক নামে করতে পারবেন না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার এখন হয়তো আইরিস স্ক্যানার যোগ করা হয়েছে। তো সুতরাং এগুলো করা কঠিন, এগুলো রাষ্ট্রীয় সহায়তা ছাড়া পারা যায় না। তো উনি ছিলেন। এবং আরে দেখেন, বনানী ডিওএইচএস এর মতো একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সিনিয়র অফিসারদের সাথে যারা বেঁচে আছেন, যে উনি তো রক্ষী বাহিনীর অফিসার ছিলেন, উনি বিয়ে করেছিলেন একজন সিনিয়র অফিসারের মেয়ে বা বোনকে। তার শ্বশুরের বাসাটাতেই কিন্তু উনি থাকতেন। এবং আমাকে গত কয়েকদিনে বেশ কিছু মানে অফিসার যারা ওই এলাকায় থাকেন, তারা বলেছেন যে এনাকে তো আমরা দেখতাম ঘুরে বেড়াচ্ছে বা মসজিদে যাচ্ছে, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইনি সেই লোক। এত মানে তার কারণে এত বছর হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে, হয়েছে। তো এখন ভারত আপনাদের এই যে অন্যদেরকেও তো আশ্রয় দিয়েছে। আপনি দেখেন তারা আবার সে আশ্রয়ের নীতিমালার, অ্যাসাইলাম নীতিমালার মধ্যে কি বলে, যে তারা সেখানে ইসলাম মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক গেলে তাকে নাগরিকত্ব দিবে বা অ্যাসাইলাম দিবে। তো তাহলে আমার কাছে একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের যে কয়েক হাজার আপনি আশ্রয় দিলেন, তারা তাদেরকে কি হিসাবে দিলেন? তারা তো মুসলমান। হ্যাঁ, এই প্রশ্নটাও আসে। এটা প্রমাণ করে যে তারা আসলে শুধু একটি দলকে আশ্রয় দেয়। তাদের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য যে প্রক্রিয়াটা তারা বহমান রাখে, সেটাকেই তারা তাদের বন্ধু হিসেবে ট্রিট করে এবং তাদেরকে প্রোটেকশনটা দেয়। এই যে হাদির আপনার অপরাধীদের কথা বললেন, প্রোটেকশনটা তারা দিচ্ছে। বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তারা তো এগুলোকে হস্তান্তর করতে পারে, অনেক কিছু করতে পারে। আপনি কি এটা কখনো চিন্তা করতে পারেন যে ভারতের ধরেন রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিল, যে তিনি বাংলাদেশে পালিয়ে আসলেন আর বাংলাদেশ সরকার তাকে এখানে পাসপোর্ট করে দিচ্ছে, এখানে আরামসে তিনি আছেন? আপনি কখনো এটা কল্পনা করতে পারবেন? আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই একটু, সেটি হচ্ছে যে ধরেন জিয়াউর রহমান তো শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, হ্যাঁ প্রেসিডেন্ট ছিলেন, দুটিই ছিলেন তিনি। তো বলতে গেলে যে তার বিচার, তার খুনিদের বিচার আসলে এই যে সামরিক আইনেই কি যথেষ্ট কিনা, কিংবা এটি আরও অধিকতর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, সে বিষয়টি নিয়ে জানবো। এর আগে একটু রিপন ভাইয়ের কাছে যেতে চাই, আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে অনেকটা আবু রুশদ ভাই বললেনই, তারপরেও যে একজনের কথা উনি বললেন যে মেজর অবসরপ্রাপ্ত মঈন, তিনি এখনও ভারতে পালিয়ে আছেন, এখন কানাডা আছে, কানাডায় যিনি আছেন, কিংবা ভারতে যিনি আছেন, কিংবা হাদির হত্যাকারী যারা আছে, বর্তমান সরকারের তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু মানে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে? সম্ভব কি? দেখুন, ফেরত আনার তো একটা প্রক্রিয়া আছে। সাডেনলি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা তো পুলিশের এক্স আইজি বেনজিরকে ফেরত আনার ব্যাপারও তো আমরা ইন্টারপোলের সাহায্য চেয়েছি, তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে দেশে আনার ব্যাপার উদ্যোগ নেওয়া হয়েছে। তো এগুলো সব ক্ষেত্রে যে খুব সফল হয় তা না। তো দেখা যাক, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। এটা আনার জন্য একটা স্পেশাল উইং থাকা উচিত আমি মনে করি, কারণ আসামির সংখ্যা, ফেরত আনার সংখ্যা কিন্তু এখন অনেক বেশি। এটা 2-4 জন, এটা একটা একেবারে ডেডিকেটেড ইউনিট থাকা উচিত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, এটা ডেডিকেটেড ইউনিট থাকা উচিত ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে। তাহলে হবে কি, এটা একটা আপনার একটা রেগুলার সুপারভিশন থাকবে এবং করণীয় কি, এটা খুব একেবারেই মানে আপনার টাইম টু টাইম বেসিসে কাজ করলে চলবে না।
যে একটা চিঠি আসছে, আচ্ছা ঠিক আছে হোমে মতামত পাঠাই বা ফরেন মিনিস্ট্রিকে বলি, নো, এটা একটা সেল করা উচিত, কারণ সংখ্যাটা অনেক বেশি। আমাদের সেনাবাহিনীর অন্ততপক্ষে 2জন গোয়েন্দা সংস্থার প্রধান তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। 3জন গোয়েন্দা, উনি যেটা কারেক্ট করলেন, 3জন গোয়েন্দা সংস্থার প্রধান তারা ভারতে পালিয়ে আছেন। অন্য অন্য র্যাঙ্কের লোকজন পালিয়ে আছেন, পুলিশের লোকজন পালিয়ে আছেন, সিভিল সার্ভিসের লোকজন পালিয়ে আছেন, রাজনৈতিক দল মানে অর্থাৎ মানে নিষিদ্ধ আওয়ামী লীগ, তো মানে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন, ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন পালিয়ে আছে। তো এইগুলোকে ফলো আপ করার জন্য, এগুলোকে এক্সট্রাডাইট করার জন্য আপনার খুব ডেডিকেটেড মানে আপনার টিম থাকতে হবে, ইউনিট থাকতে হবে। খুব ট্র্যাডিশনালি এটা করা যাবে না। যাদের কথা বললেন তারা তো অনেকেই আটক না পালিয়ে আছে, কিন্তু যে আটক হাদির হত্যাকারী তাকে ফিরিয়ে আনা তো সরকারের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা কিভাবে পারবে, কতদিন লাগতে পারে? ভারত আপনি দেখেন, আপনার হচ্ছে যেমন শেখ হাসিনার কথাই যদি ধরা হয়, শেখ হাসিনা ভারতের আপনার রাষ্ট্রীয় মেহমান, স্টেট গেস্ট হিসেবে আছেন, একেবারেই ভীষণ তাদের আনুকূল্যের মধ্যে আছেন। তো এটা তো সম্ভব না, তার স্ট্যাটাসটা কি, তাকে কি তার রাজনৈতিক আশ্রয় দিয়েছে? তো মানে আমি তাদের ফরেন মিনিস্ট্রির বক্তব্যটা যদি খেয়াল করি, ওদের যে স্পোক্স পারসন আছেন তিনি বলেছেন যে আমরা তাকে তাকে চলে যেতেও বলছি না, আবার থাকার জন্য তাকে দেই, মানে তাকে আমরা নিয়েও আসিনি। এটা কোনো কথা হলো? আপনি হাদির কথা বললেন, অলরেডি সেই আসামিটা কিন্তু আপনার মানে ওদের আটকে, ওদের কাস্টডিতেই আছে। আচ্ছা, তো তাকে তো ফেরত পাঠাতে কোনো সমস্যা ছিল না। এবং তারপরে তাদের ইমিডিয়েট পাস্ট যিনি মানে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি তো খুব খোলামেলাই বলেছেন, তাই না? তো সেটার পরিপ্রেক্ষিতে তো মানে আপনার ভারত সরকার উচিত ছিল সম্পর্কের স্বচ্ছতা রক্ষা করার জন্য বাংলাদেশে পাঠানো, কিন্তু পাঠাননি। তো না পাঠানোর মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার পত্রিকাতেই বোধ হয় একটা রিপোর্ট আমি গতকালকেই দেখলাম, সেখানে লেখা হয়েছে যে ভারত মানে ওই যে বললেন এক ঢিলে অনেক পাখি শিকার করার ব্যাপার। ভারত একটা এক ঢিলে হাসিনাকে ব্যবহার করে, অন্যদেরকে ব্যবহার করে, নানাভাবে এক ঢিলে অনেক পাখি শিকার করার একটা নীতি বাংলাদেশের ক্ষেত্রে মানে নিয়েছেন তারা। এবং এটা আসলে খুব মানে তাদের জন্য খুব লাভজনক হবে তা মনে করার কোনো কারণ নেই। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি জাস্ট আবুর বলেছেন বিষয়টা, যে বাংলাদেশের উদাহরণটা টানতে, যে মানে রাজীব গান্ধীর হত্যাকারীদের কথা বলেছেন, এরকম যদি হত্যাকারী আমাদের দেশে ঘুরতো, আমাদের থাকতো, তাহলে কি হতো, ভারত কি রিয়াকশনটা দিত? আমি যদি সিমিলারলি যদি এভাবে বলি, একটি দেশের, প্রতিবেশী দেশের, আমি যেই জায়গাটি যেতে চাই, একটি প্রতিবেশী দেশে মানে বাংলাদেশের কথা বলি, সেখানকার সামরিক গোয়েন্দা সংস্থার তিনজন কর্মকর্তা ভারতে থাকছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থার লোকদের কাদেরকে বাছাই করা হতো, যারা ইন্ডিয়াতে খুব মানে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট এবং একটা কমফোর্টেবল কন্ডিশনের মধ্যে আছে। তার মানে কি, তার কি জাতীয় গোয়েন্দা সংস্থার কাজ করছে বুঝতে পারতেছেন তো? একেবারে একটা প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়া ফ্রেন্ডলি আপনার স্পাই পলিসি তারা মানে আওয়ামী লীগের সরকার নিয়েছিল। তো তা না হলে যদি খুব প্যাট্রিয়টিক স্পিরিট থেকে যদি আমাদের এই গোয়েন্দা সংস্থার 3 সাবেক প্রধান তারা যদি কাজ করতেন, সার্টেনলি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে আশ্রয় দিত না এবং তাদেরকে পুশব্যাক করতো। কিন্তু এখন আমি ধরে নিতেই পারি যে এই 3জন সাবেক গোয়েন্দা প্রধান তারা ভারতের অনুকূলে কাজ করেছেন, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছেন, যার জন্য বেসিক্যালি ওরা ইন্ডিয়ান এজেন্ট ছিল এখানে, ওয়ার্কড ইন বাংলাদেশ আর্মি অ্যাজ আপনার মানে চিফ অফ দ্য আপনার মানে ইন্টেলিজেন্স এজেন্সি। তো তাহলে কি ভয়াবহ অবস্থা! আপনি কেন ইমাজিন, আপনি লাস্ট 15 ইয়ার্সে একটা স্বাধীন দেশের 3জন গোয়েন্দা প্রধান পর্যায়ক্রমে একটা ভিন দেশের স্বার্থ রক্ষা করেছেন, এমন জাতীয় লোকজন রিক্রুটেড ছিলেন ওই বাহিনীতে, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, এবং পত্রিকাতে রিপোর্ট দেখলাম যে তারা খুব প্রকাশ্যে ঘোরাঘুরি করতেন দিল্লিতে, শেষ পর্যন্ত বোধহয় ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বোধহয় মানে একটা জায়গায় মানে সরিয়ে নিয়েছেন, মানে আবার সেখানে একটা সামরিক আতিথেয়তা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো এই যে এগুলো খুব ডিস্টার্বিং নিউজ। মানে এই যে ভারতের সরকারের তরফ থেকে ওদের হিন্দি ভাষায় বলে যে পড়শির মানে গুরুত্ব বা পড়শি প্রধান হবে, মানে নেইবার ফার্স্ট,
কোথায় কোথায় আপনি ওকে, দেখছেন? আমরা সেই প্রশ্নটিও থেকে গেল এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু রেখে যাই, পরে আপনার কাছে একটু আলোচনার জন্য বলে রাখি। সেটি হচ্ছে যে শেখ হাসিনার ফেরা নিয়ে একটি রয়টার্সের একটি প্রতিবেদন এবং সেটির বাস্তবতা কি, বিএনপি সেটিকে কীভাবে দেখছে, একটু তার আগে একটু আবু সাইদ ভাই আপনার কাছে একটু যেতে চাই। আবু সাইদ খান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল অনেকের এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তারা বিভিন্ন সময় দেশের বাইরে অন্য দেশে আশ্রয় নিয়েছে। প্রশ্নটি হচ্ছে যে আসলে এটি কি শুধুমাত্র দেশীয়ভাবেই এই হত্যাকাণ্ডগুলো নাকি আন্তর্জাতিক কোনো চক্র এগুলোর সঙ্গে থাকতে পারে? আমরা শুনি থাকতে পারে, কিন্তু আসলে এটা ভেইক কথা কিনা? নিশ্চয়ই থাকতে পারে, না থাকার কোনো কারণও নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের দুটো বড় হত্যাকাণ্ড, জি। দুইজন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু হত্যা এবং জিয়া হত্যা, তো এই দুটোরই কিন্তু সেইভাবে তদন্ত হয় নাই গভীর থেকে। যেমন বঙ্গবন্ধু হত্যাটা ক্যারিয়ার যারা হত্যার সঙ্গে যারা সরাসরি ঘটনা ঘটিয়েছে তাদের বিচারটা হয়েছে, তার আড়ালে কী ছিল, পিছনে কী ছিল, এটার বিচার হয় নাই। জিয়া রহমানের সেখানে সামরিক আদালতে বিচার হওয়ার কারণে আমরা জানি না, এবং এর সঙ্গে যে রাজনীতি বিষয়টা ছিল, উনি তখন রাষ্ট্রপতি, এর সঙ্গে রাজনীতিক অনেক বিষয়গুলো এর সঙ্গে জড়িত ছিল, সেটা হয় নাই। এমনকি তখনও প্রশ্ন রয়ে গেছে যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের যে বিচারটা তড়িঘড়ি করে হয়েছে, তো সেই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কতগুলো ঘটনা তো পরবর্তীতে প্রকাশ পেয়েছে। যেমন ধরুন যে এইটাকে কেবলমাত্র যারা হত্যা করেছে তারাই না, পিছনে আরও কেউ কলকাঠি নেড়েছে, এবং ওই মঞ্জুর হত্যার ভিতর দিয়ে বিষয়টাকে বেরিয়ে আসে। মঞ্জুর হত্যার পর তার বোধহয় 95 সালের দিকে, 95 সালে তার ভাই আবুল মনসুর আহমেদ উনি একটা মামলা করেন। তো ওই মামলা করার পরে তখন কিন্তু সরকার জেকে বসে। তখন এই মামলাটা আমি দেখছিলাম যে 23 বার বিচারক পরিবর্তন হয়েছে, আর অসংখ্যবার তো এটাকে আটকে রাখা যায়। কোন সালে জানেন এটা? 95 সালে এটা নিয়ে বেশ বিতর্ক আছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো যতক্ষণ পর্যন্ত প্রধান দুই আসামি তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকে অব্যাহতি দেওয়া হয়নি, সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং মেজর জেনারেল আব্দুল লতিফ। তো এই যে ঘটনাটা, তাহলে এটা যদি আমার মনে হয় মঞ্জুর হত্যা মামলার ভিতরে একটা রহস্য উন্মোচিত হতে পারত। একটা ঘটনা আমরা দেখি যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো ষড়যন্ত্র, তখন একটা ধারা না, কিন্তু অনেকগুলো ধারা এসে মিলিত হয়। একটা প্রধান ধারা থাকে, আর একটা পিছনে থাকে, মানে ধারার ভিতরেও ধারা থাকে। তো এখন প্রশ্নটা হচ্ছে, যেমন ধরুন যে পুলিশ কিন্তু মঞ্জুরকে গ্রেপ্তার করেছিল, পুলিশের কাছ থেকে এর মধ্যে তার বোধহয় খুব সম্ভবত 1.5 দিন পরে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করার পরে তখন তো অলরেডি আইনের শাসন মানে ইস্টাবলিশ হয়ে গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে ক্ষমতা, তো এর মধ্যে তো পরিবর্তন হয়ে গেছে, সে পালিয়ে যাচ্ছে, সারেন্ডার করছে না। তো তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সশস্ত্র পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। তারপরে কেন তো তাকে ছিনিয়ে নিল, এবং সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর একটা গ্রুপ তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। তো এর পিছনেও তো বোঝা যায়, এগুলো কি আমরা আসলে মানে ফাইন্ড আউট করা সম্ভব কিনা, বা কি প্রক্রিয়া করতে পারি? এর জন্য তো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এর ব্যাপক তদন্ত হওয়া দরকার। সেটা কিভাবে যেমন হতে পারে? সেনাবাহিনীর কারা সেই অভ্যন্তরে, তদন্তে আমি যদি বলি যে সেনাবাহিনীর অভ্যন্তরে ষড়যন্ত্রের বীজটা, মানে বীজতলা, এটা স্বাধীনতার পরেই রোপণ হয়েছে। যদি আমরা যদি এটা দেখি যে মুক্তিযোদ্ধাদের মধ্যে মতবিরোধ ছিল, পাকিস্তান ফেরত, এবং তারপরে অবশ্য সবচেয়ে বড় ব্যাপার হলো পাকিস্তান ফেরত বাহিনী আসার পর এটাকে অ্যাবজর্ব করা হয়, সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়। তখন দুটো বাহিনী, এই যে বিরোধটা তৈরি হয়, এখানে ওই বিরোধটা প্রায় প্রকাশ্য শুরু হয়, এবং এই বিরোধটা তো দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চলতে থাকে, এবং তারপরে একের পর এক তো কু হয়, এবং সেই কুগুলোর মধ্য দিয়ে তো এই কু দমনের ক্ষেত্রে যদি আমরা বলি যে জিয়াউর রহমান ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিলেন সাধারণ মানুষের কাছে, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা ছিল, উনি সেটা কঠোরভাবে দমন করেছেন, নিশ্চন্ন করেছেন, এটা নিয়ে সমালোচনা আলোচনা অনেক কিছু আছে, কিন্তু এটা কিন্তু শেষ হয় নাই, মানে এটা চলমান ছিল। বিশেষ করে 2রা
অক্টোবরের ঘটনা, ৭৬ সম্ভবত ২রা অক্টোবরের ঘটনার মধ্য দিয়ে আর একটা বড় ধরনের ঘটনা ঘটে। এবং সেই ঘটনার সঙ্গে তো সামনের দৃশ্য তো দেখা যায় যে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত অনেকে ছিল, কিন্তু পিছনে তারা ছিল বলে মনে হয় না। এবং পিছনে কারা ছিল এই ঘটনাগুলোও কিন্তু হয়নি, এগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি, এইগুলো হয়েছে। আমার কাছে যেটা বক্তব্যটা হচ্ছে এই সমস্ত ঘটনার প্রবাহ, এইসব ঘটনার ভিতরের ঘটনা, এইগুলো কুয়ের ভিতর কু, কিংবা এই ধরনের হত্যার পিছনে আরও হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং এটা দুটো হত্যাকাণ্ড সম্পর্কেই দেশের সামগ্রিক স্বার্থে আইনের শাসন এবং দেশের ইতিহাসকে সমুন্নত রাখতে এবং ইতিহাসের তথ্যগুলোকে জাতির সামনে তুলে ধরতে এটা দুটা বড় ধরনের তদন্ত হতে পারে। গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডগুলো, সেগুলোর যতটুকু অংশ বাকি আছে, কোনোটা ধামাচাপার প্রশ্ন ওঠে, এগুলো আসলে স্বাধীন তদন্ত কমিশন হতে পারে কিনা, কিংবা আরেকটি প্রশ্ন যেটি করেছিলাম যে সেনা আইনে বা সামরিক আইনে বিচারই যথেষ্ট কিনা, এইটি একটু জানতে চাই আপনার কাছে। আপনার জেনারেল মজার ব্যাপার হচ্ছে যে জেনারেল জিয়ার এই যে হত্যাকাণ্ডের বিষয়টা বা ৩০ মের ঘটনাটার, এটার বিচার কেন আপনার সামরিক আইনে হলো, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বলে, এফডিসিএম বলে, কেন হলো? তার কারণ অনেকেই জানেন না যে ওই বিচারটা হয়েছে টোটালি মিউটিনি বা বিদ্রোহের জন্য, হত্যাকাণ্ডের জন্য হয়নি। হ্যাঁ, মানে জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের মামলা আজ পর্যন্ত দায়ের করা হয়নি। এটা জানে বাংলাদেশের মানুষ? অনেকেই জানে না। বিএনপিও এটা করেনি কখনো। তা আপনি যখন সেনাবাহিনীতে একটা বিদ্রোহ হয়, তখন আপনার সেনাবাহিনীর আইনে আপনার ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল তার বিচার হবে, এবং সেটা হয়েছে। তবে সেটা হয়েছে তড়িঘড়ি করে হয়েছে, এবং তারপরে যা হওয়ার তাই হয়েছে। এরপরে তো বিএনপি ক্ষমতায় এসছে আরও কয়েকবার, তারপরে তারা এই হত্যা মামলা দায়ের করেনি। শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছে হত্যা মামলা, সেটাও একটা বিদ্রোহ ছিল, সেনা বিদ্রোহ ছিল, কিন্তু সেটার জন্য কিন্তু হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা মামলা করেছে এবং এটা সিভিল কোর্টে বিচার হয়েছে। যাই হোক, যাদেরই ফাঁসি দেওয়া হোক সেটা কিন্তু যতটুকুই জানার পাবলিক জানতে পেরেছে। কিন্তু এই জিয়া রহমানের এই বিষয়টা, এটা কিন্তু জনসমক্ষে আসেনি। মানে এর যে নথিপত্র, আপনি সভাপতি, সেনাবাহিনীতে যেই মিউটিনের যে বিচার হয়, এটা সাধারণের জন্য উন্মুক্ত না, এটা টপ সিক্রেট থাকে, এটা কখনো আসে না। যেমন ওই যে ভাই বলছিলেন না যে বড় যে আরেকটা অভ্যুত্থান হয়েছিল, ওইটা হচ্ছিল আসলে ৭৭ সালের অক্টোবরে। তখন আপনার এই জাসদের গণবাহিনী এবং আরেকটা জিনিস আছে যেটা আমাদের দেশের লেখায় বা পত্রপত্রিকায় আসে না, সেটা হচ্ছে কর্নেল ডালিম ফারুক রশিদদের একটা গ্রুপ ছিল, সেটার নাম হচ্ছে সেনা পরিষদ। এই সেনা পরিষদও আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর মধ্যে অনুপ্রবেশ করেছিল জাসদের গণবাহিনীর সাথে। তো এরা বিভিন্নভাবে আপনার আমাদের দেশে তখন জিয়া রহমানের সময় ২১টা কু করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় ছিল, যেটা ভাই বলেছেন, সেটা হচ্ছে বিমান বাহিনীর কু। সেখানে আমাদের 11 জন ফাইটার পাইলট নিহত হয়েছিলেন এবং 200-র মতো আরও অন্যান্য পদবীরে মানে লোকজন মারা গিয়েছিলেন। তা সেটা তো আপনি বিদ্রোহ, ওইটা কিন্তু হত্যাকাণ্ড, হোমিসাইডের মধ্যে পড়ে না। সুতরাং আপনার যখন বিদ্রোহ, ওইটা জেনারেল জিয়া রহমান কোর্ট মার্শালে বিচার করেছেন। কিন্তু জিয়া রহমানের হত্যাকাণ্ড, উনি তো একজন রাষ্ট্রপতি ছিলেন, উনি তো শুধু আপনার সেই সময় তো আর্মির পোশাক পরা ছিলেন না, উনি অবসর গ্রহণ করে রাষ্ট্রপতি হয়েছিলেন, বা যাই হোক, উনি তো দেশের প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং উনি যখন নিহত হয়েছেন, এটা তো হত্যা মামলা হওয়া উচিত ছিল। তা মানলাম যে সেই সময় না হলে জেনারেল এরশাদ এটা হয় নাই, করতে দেয় নাই। 91 থেকে 96, 2001 থেকে 2006 বিএনপি করলো না কেন? এখন যে মেজর মুজাফফর ধরা পড়েছে, আমরা সব কিছু বাদ দিই, কে কি করেছে, কি হয়েছে না হয়েছে। আপনি এখন একটা বড় সুযোগ এসছে যে এই মেজর মুজাফফরকে মাধ্যমে মিসিং লিঙ্কগুলো আমরা খুঁজে বের করতে পারি, যে এর মধ্যে কি শুধু সেনা অফিসাররা জড়িত ছিল, নাকি এর পিছনে অন্য কেউ জড়িত ছিল, কোন দেশের মানে সংস্থা জড়িত ছিল, আপনি আরো কারা কারা ছিল, এখনো তাদের কেউ কেউ বিভিন্ন জায়গায় রয়ে গেছে কিনা। এবং এরপরে এটাকে যদি হত্যা মামলা দায়ের করা হয়, সেটা বিএনপির যে কেউ করতে পারে, জেনারেল জিয়ার পরিবারের সদস্যরা করতে পারে, বিএনপি থেকেও করতে পারে, বা একজন সাধারণ নাগরিকও করতে পারে, তাহলে কি কিন্তু এইটা আপনার সিভিল আইনে বিচার হওয়ার এবং তদন্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে স্বাধীন তদন্ত কমিশনটার কথা বললেন, এই কমিশন আন্তর্জাতিক কিনা সেটা অবশ্যই, এবং এটা না করলে আমরা ৪৫ বছর পরে, এইটা কিন্তু আমার মনে হয় লাস্ট চান্স, এরপরে আর আমাদের সুযোগ নাই। তার কারণ এই দুজন বেঁচে আছে। এখন মেজর মঈন তো কানাডা থেকে আসবে না, তাকে আপনি পাবেন না। সুতরাং মেজর মুজাফফর আছে, এখনও কিছু কিছু অফিসার আমাদের বেঁচে আছেন, সিনিয়র অফিসাররা বেঁচে আছেন, যারা সেই সময় চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন পদে ছিলেন,
ঢাকা সেনানিবাসে আপনার আমাদের আর্মি হেডকোয়ার্টারে বিভিন্ন পদে ছিলেন, গোয়েন্দা সংস্থায় বিভিন্ন পদে ছিলেন, তারা এখনও জীবিত আছেন। সুতরাং এনার মাধ্যমে এগুলো তদন্ত করে মানে জবানবন্দি নিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বা আর্মি ইন্টারোগেশন সেলের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এই তথ্যগুলোকে সন্নিবেশিত করতে পারি এবং একটা স্বাধীন আপনার তদন্ত কমিশন গঠন করতে পারি। এটাকে তো তারপরে তার বিচার হতে পারে। আরেকটা কথা বলে রাখি, আপনার মেজর মোজাফফরের কিন্তু কোনো বিচার হয়নি। হ্যাঁ, মেজর মঈনেরও কিন্তু কোনো বিচার হয়নি। তার কারণ হচ্ছে ওনাদের কোর্ট অফ ইনকোয়ারি যখন শুরু হয় তার মধ্যে তো ওনারা পালিয়ে গেছেন, এটাকে আর্মিতে বলে ডেজার্শন, মানে ওনারা ডেজার্টার ছিলেন। তো ডেজার্টার হিসেবে উনি ওনার র্যাঙ্ক হারিয়েছেন, হি ইজ অলরেডি ডিসমিসড। উনি কিন্তু এই মেজর আর লিখতে পারেন না, উনি একজন সাধারণ সিভিলিয়ান এখন। তা যাই হোক, এখন ওনার এরপরে যদি এটা সামরিক আইনে বিচার করে, ধরেন বিএনপি বা কেউ হত্যা মামলা দায়ের করলো না, তাইলে কিন্তু আবার সেই মিউটিনির কেসে এনার বিচার হবে, তখন কিন্তু আবার সামরিক আইনের প্যাচে পড়ে যাবে, মানে মিলিটারি লর প্যাচে পড়ে যাবে। সুতরাং এইটা সরকারের বিষয়। এখন সরকার কি করবে না করবে সেটা সরকার জানে। বিএনপি সরকার তো আবার খুব নড়েচড়ে, খুব ধীরে সুস্থে, এবং এই যে আমাদের পাশে বিএনপির ভাইস চেয়ারম্যান মানে উনি বসে আছেন, আমি ওনার সামনে রিপন ভাইয়ের সামনেই বলি যে বিএনপির আসলে সিদ্ধান্ত নেওয়া যে কোনটা কখন নেয়, কোনটা কিভাবে নেয়, এগুলো সব মারেফতি ব্যাপার আর কি। হ্যাঁ, একটু রিপন ভাইয়ের কাছে এখন একটু শুনে আসি। রিপন ভাই, আপনারা এটা বিএনপি সরকার দুটো কিন্তু সেপারেট এন্টিটি। না ঠিক আছে, আমি বিএনপি কেই বলছি, আমি সরকারকেও বলছি না, আমি বিএনপি বা বিএনপি সরকারের উদ্যোগ নেবে কিনা রিপন? না, এটা মারফতি ব্যাপার আর কি। বিএনপি সব কাজ কারবার হচ্ছে মারফতি ব্যাপার, তা না হলে মানে 91 থেকে 96 কিছু করে নাই, তারপরেও কিছু করে নাই। তা আমার কথা হচ্ছে আপনারা না করলে করেন, কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আছে, বাংলাদেশের মানুষের অধিকার আছে একজন প্রেসিডেন্ট হত্যাকাণ্ড এইটার বিষয়ে জানার যে কে কে ছিল, এখনো কেউ কেউ এই বিচার পাওয়া আছে কিনা। তার কারণ এগুলো আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য ভবিষ্যতে দরকার, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য দরকার, এবং সিভিলিয়ান কেউ আছে কিনা জড়িত সেটাও স্পষ্ট হবে। রিপন ভাই, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে যাব, কিন্তু এইটা 1 মিনিটে যদি আপনি বলেন যে বিএনপি সরকার এবার আবার সেই উদ্যোগ নেবে কিনা। সেটা আসলে 1 মিনিটের বিষয় না, আমরা অন্য প্রসঙ্গে যাবো। এই জন্য আমি উদ্যোগ নেবে কিনা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন এই ধরনের হত্যাকাণ্ড, আমাদের দেশে দুজন প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আমরা অনেক ষড়যন্ত্র কথা বলি, রাজনৈতিকভাবে বিশেষ করে ষড়যন্ত্র শব্দটা আমরা বেশি উচ্চারণ করি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদত বরণ করেন তার 2 বছর আগে তিনি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আচ্ছা, এখন আপনার স্বাভাবিকভাবে আমি ধরে নিতে পারি যে এটা মানে ওনার যে শাসন, ওনার শাসনটা কেন আসলো, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে ফিরে আসা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসা, নানা কিছুগুলো ব্যাপারটা ছিল। তো অর্থাৎ দেশের একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসার ব্যাপার ছিল। এখন এই জায়গার মধ্যে যে সমস্ত পক্ষ বা বিপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই না, তাদের একটা ইনভলভমেন্ট থাকতেই পারে। এবং জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যেভাবে দেশটা পরিচালনা করেছেন বা করতে চেয়েছেন, তাতে করে যাদের স্বার্থে আঘাত লেগেছে, বাংলাদেশকে যারা পদানত করতে চেয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে ঘোষণা করেননি। এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম কংগ্রেসের বর্তমান ওয়ান অফ দ্য নেত্রী, আই এম টকিং অ্যাবাউট প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন তার শহীদ দাদি, মানে হিন্দি ভাষায়, মানে শহীদ শব্দটি তিনি উল্লেখ করেছেন বলে আমি শহীদ শব্দটি বলছি, যে শহীদ ইন্দিরাজি পাকিস্তান থেকে বাংলাদেশকে, ঠিক শব্দটা ছিল বিভাজন কর দিয়া, এটা করে যেই অবস্থাটা তিনি করছেন, তো এটা তো ভারত কখনো তো বাংলাদেশের স্বাধীনতা বলে না। এখনও ভারতের ইস্টার্ন কমান্ড এখনও 16 ডিসেম্বরকে তাদের বিজয় পাকিস্তান যুদ্ধে তাদের জয় হিসেবে উদযাপন করেন, তাই না? তো বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর আন্দোলনের আউটকাম বাংলাদেশ, অফকোর্স ইন্ডিয়ান আর্মির বা ইন্ডিয়ার সাপোর্ট ছিল, কিন্তু সেটা তো তাদের অ্যাচিভমেন্ট না, অ্যাচিভমেন্ট তো বাংলাদেশের। আচ্ছা, এই সত্যটা যতবার উচ্চারিত হওয়ার চেষ্টা হয়েছে যে সরকারের সময়, সেটা ভারত কখনই ভালোভাবে নেয়নি। সুতরাং আমরা যেটা মনে করি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনাটি বাংলাদেশের স্বাধীনভাবে বাংলাদেশের চলা, মাথা উঁচু করে চলা, নানা বিষয়ে যারা প্রতিবন্ধকতা মনে করেছেন, তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এলিমিনেট করতে চান, খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন, আমি এবার একটু রাজনৈতিক প্রশ্নটা একটু যেতে চাই। একমত, সেটা হচ্ছে যে বিএনপি সরকার অবশ্যই 2 দফা তো বিএনপি ক্ষমতায় ছিল,
মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল 91 টু 96 একটা part, 2001 এবং 2001 থেকে 2006 এই দুটো পিরিয়ডে আমি তার সাথে ভেরি মাচ একমত। আমি একমত মানে আমি কনভিন্সড এখন, সেটা হচ্ছে, আমি শব্দটি কনভিন্স বলতে চাই, নাও আই এম কনভিন্সড, সেটা হচ্ছে যে আপনার সামরিক বাহিনীতে বিদ্রোহ সৃষ্টি করা বা সামরিক বাহিনীর সক্রিয় সদস্যরা মানে একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়াটাকে সামরিক আইনে বিচার মানে করেছেন, তারা করতে পারেন, ট্রু। বাট অ্যাট দ্য সেম টাইম এইটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট ছিলেন, জনগণ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট যে হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটার তো একটা বিচার প্রক্রিয়া হতেই পারত বা হওয়া উচিত ছিল। এখন হবে কিনা? কিন্তু এখন যেই পর্যায়ে গিয়েছে, যেটা বললেন যে 2-3 জনের নাম আমরা পত্রপত্রিকা বহু বছর ধরেই জানি, তো এই এখন একটা লিঙ্ক, উনি ওনার সাথে খুবই একমত যে একটা মিসিং লিঙ্ক আমরা এস্টাবলিশ করতে পারবো। হয়তো অনেক মানে ষড়যন্ত্র হত্যাকারীদের হয়তো আমরা বিচার করতে হয়তো পারা যাবে না, কিন্তু ইতিহাসে তো একটা মানে এই হত্যাকাণ্ডের একটা ফ্যাক্ট থেকে যাবে এবং সঠিক একটা তদন্ত বা বিচার হয়ে যাবে। রিপন ভাই, আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম আগেই, যে আমরা দেখলাম সম্প্রতি রয়টার্সে একটি ইন্টারভিউতে শেখ হাসিনা বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ডিসেম্বরে, এবং তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে লন্ডন আওয়ামী লীগ তারা বলছে যে তারা চার্টার্ড বিমানে করে 10-20 টাকা করে বাংলাদেশে তারা আসবে এবং তাদের সাথে দেশি বিদেশি সাংবাদিক থাকবে, এবং শেখ হাসিনা যেহেতু বলেছেন আসবেনই, আপনারা সেটাকে কিভাবে? ভদ্রলোকের নামটা সুলতান কিনা জানি আমি, মানে নিউ ইয়র্কে তাদের একজন সুলতান টাইপের একজনটার নাম ঠাম আছে ভদ্রলোককে, আমি দেখেছি। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন অথবা প্রেসিডেন্ট এখনও হতে পারে। আমি খুব লজ্জিত হইলাম বিং এ বাংলাদেশি, একটা ভিডিও ক্লিপ দেখলাম, মোদিজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম, দেখছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, কেন ইমাজিন যারা যারা বাংলাদেশের পরিচয় দেয়, বাংলাদেশি সাজে, তারা আরেকজনকে ওই দেশের ওয়েলকাম করে, এটা কি আপনি কোনো ভারতীয়কে আপনি জীবনে দেখেছেন? কোনো ভারতীয়কে আপনি দেখেছেন যে ওখানে তারা এরকম অন্য দেশের প্রেসিডেন্টকে তারা এরকম ওয়েলকাম করে? এটা যত ছোট দেশ, এরা কেন করে জানেন? এরা মনে করে যে মোদিজি হচ্ছে তাদের ত্রাণকর্তা। মোদিজিকে তারা কনভিন্স করতে হলে, মোদিজি যদি মানে একটু মানে কি বলে অ্যাক্টিভ রোল নেয়, তাহলে মানে তাদের এই হারানো স্বর্গরাজ্য, শুভেন্দুর কথায় তো তাই মনে হয়, লুপ্তরাজ্যের রাজ্য তারা আবার ফেরত পাবে। এটা অত্যন্ত মানে দুঃখের বিষয়। তো যাই হোক, এখন আপনি ফিরে আসতে চাইলে কি করবেন? আমি মনে করি না, কারণ হচ্ছে যে শেখ হাসিনা যখন 1981 সালে ফেরত আসলেন, আসার পরে তিনি বলেছিলেন, তার একটা ইয়ে ছিল মানে ক্ষেত্র ছিল, তিনি বলেছিলেন যে আমি ক্ষমা চাই এবং আমাকে আরেকবার সুযোগ দেন। মানে ফাইনালি তো এইটাই বলি যে তিনি মানে 96-তে ক্ষমতায় আসলেন, তখন তার হাতে রক্ত ছিল না, তিনি সরাসরি সংবাদপত্র স্বাধীনতা হরণ করেননি, তিনি বাকশাল করেননি, তিনি রক্ষী বাহিনী ক্রিয়েট করেননি, তাই না? তিনি মানবাধিকার হরণ করেননি, গুম খুনের সাথে তিনি জড়িত ছিলেন না। তিনি যখন বলেন যে আমি ক্ষমা চাই মানে তার বাবা যে আকামগুলো করে গেছেন, স্ট্রেট কাট আমি বলতে চাই, বাকশাল গঠন করা আকাম, সংবাদপত্র স্বাধীনতা হরণ করা আকাম, সংবাদপত্র নিষিদ্ধ করা আকাম, সেনাবাহিনীকে দুর্বল করে রক্ষী বাহিনী তৈরি করে এটা একটা আকাম, তাই না? তো এই সমস্ত কাজকর্ম করা, গুম খুন করা, এগুলো আকাম। তো সুতরাং এগুলো তিনি যখন বলছেন যে ক্ষমা চাই, তার মানে এগুলো উনি কনফেস করেছেন প্রকারান্তরে যেগুলো ঠিক ছিল না, আদালতে আত্মসমর্পণ করবেন এগুলো এরকম ঠিক একটি ছিল কথা না। আছে। তো সেটা মানুষ একবার বিশ্বাস করেছেন যে একবার আমরা চান, উনি তো কোনো অপরাধ করেনি। কিন্তু এখন যিনি আসতে চান, তিনি খুন করেছেন, তিনি গুম করেছেন, তিনি বাংলাদেশে দিনের ভোটকে রাতের ভোটে পরিণত করেছেন, তিনি এতগুলো অপকর্ম, এতগুলো পাপ, এত মানুষের হত্যাকাণ্ডের দায় নিয়ে জাতিসংঘ তো সরাসরি রিপোর্ট করেছে যে 1400 লোকের নাম রিপোর্ট করেছে যে এতগুলো লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উনি আওয়ামী লীগের তরফ থেকে জাতিসংঘকে মানে তারা প্রতিবাদ জানান, জাতিসংঘ বলেছে না, উই স্ট্যান্ড অন দ্যাট রিপোর্ট, তাই না? তো এখন উনি কোন মুখে ফেরত আসবেন, এই দায়িত্ব নিয়ে আসবেন, ভেরি গুড। আমরা তো চাই, দেশের জনগণ চায়, যারা এই দেশে পরিবর্তন এনেছে গত 5 অগাস্টে 2024-এর, এই জুলাইয়ের সৈনিকরা, জুলাইয়ের সমর্থকরা, এ তো মুসলিমে শুধুমাত্র কয়েকজন মানে বালক বালিকা, যুবক যুবতীরা না। এই অভ্যুত্থানের
অংশীদার, এই অভ্যুত্থানের নায়ক তো এই দেশের জনগণ। এই দেশের জনগণ তো সেই অপেক্ষায় আছে যিনি ওনাকে সরকার বিচারের মুখোমুখি করতে পারবে এবং ভারত তাকে প্রত্যার্পণ করবেন আইন অনুযায়ী। তারপরে তিনি, আজকে তো পত্রিকায় দেখলাম যে তিনি যে লিগ্যালি তিনি যে ইমিগ্রেশন অ্যাভয়েড করে তিনি যেভাবে পেছন দরজাতে পালিয়ে গেলেন, একজন নাগরিক তো তা করতে পারেন না, সেটার জন্য তার বিরুদ্ধে আরেকটা মামলা হচ্ছে। তো সুতরাং তাকে তো এই দেশের জনগণ বিচার করতে চায়। তিনি যদি বিচারের সম্মুখীন হতে চান, ভেরি গুড। ওনার যদি সে সাহস থাকে তাহলে পালিয়ে গেলেন কেন? আমি একজন রাজনৈতিক কর্মী, জীবন বাঁচানোর জন্য পালিয়ে নো, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমরা তো পালিয়ে যাইনি। 17 বছরই ফট, আমরা যুদ্ধ করেছি, মানে লড়াই করে, রাজনৈতিক লড়াইটা করেছি তো, নাকি? তা আমাদের সহকর্মীরা কি গুমের শিকার হননি? আমাদের সহকর্মী নির্যাতনের শিকার হননি? বছরের পর বছর যে মানে মানে জেল খাটেননি? আমরা জেলে যাইনি? আমাদের অসংখ্য মামলা নিয়ে আমরা সপ্তাহে 3 দিন 4 দিন কোর্টের বারান্দা দৌড়াইনি? আমরা এগুলো ফেস করে তো ছিলাম, তাই না? উনি এত বড় একটা দলের নেত্রী বলে দাবি করেন, তিনি পালিয়ে যাবেন কেন? কাম হোয়াট মে। ও যে রোমানিয়ার চসেস্কু, ওখানে যে পরিবর্তন, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, পালিয়ে গেলেন কেন, এখন ফিরে আসবে কিনা, বা যার যে পালিয়ে যায় সে কখনো ফেরত আসে না। একটু আবু সাইদ খান ভাই আপনার কাছেই জানতে চাই, ফিরিয়ে আসা বা ফিরিয়ে আনা কোনোটাই সম্ভব কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে তার ফিরে আসায় কোনো আইনগত বাধা নেই, তিনি এসে আত্মসমর্পণ করতেই পারেন এবং আদালত সিদ্ধান্ত নেবে যে তার কি হবে, তার ফেটটা নির্ধারণ করবে আদালত। অলরেডি তার ব্যাপারে একটা আদালতে একটা রায় আছে, অ্যাপিলেরও সুযোগ আছে, উনি আসার পরে অ্যাপিল করতে পারবেন। মনে অ্যাপিলের সময় চলে গেছে না, তারপরও যে থাকে, এটা করা যায়। হ্যাঁ, বাংলাদেশের যে রেওয়াজ এবং আইনগত যে আছে তাতে উনি এসে অ্যাপিল করতে পারবেন। তো এইটা হলো একটা। এখন হচ্ছে উনি আসবেন কিনা, দুটো হতে পারে। একটা হতে পারে উনি আওয়াজ তুলেছেন, যে এই আওয়াজের কি প্রতিক্রিয়া হয়। আর একটা হতে পারে যে উনি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন। তো সেই সিদ্ধান্ত নিতে হলে আপনার কোনটা মনে হয়? আমি সেই কথাই বলছি যে শেখ হাসিনা এসে মানে ফাঁসিতে চড়বেন, মানে আইনের যেটা হয়, আইনে সমর্থন করে তার ফাঁসি হয়ে গেছে, তো সেইটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তাহলে কি এর পিছনে কোনো অ্যারেঞ্জমেন্ট? তো এখন বিষয়টা হলো, এর আগের বার তো যে কোনো একটা হোক, আমার যেটা মনে হয় যে যখন আগের বার এসেছিলেন জিয়া এগ্রি করেছিলেন, অর্থাৎ ভারতের সঙ্গে একটা কথাবার্তা হয়েছিল যে উনি ফিরে আসবেন, এবং এটা জিয়াউর রহমান তখন তার রাজনীতি তার সম্মতিতেই তিনি ফিরে এসেছিলেন। তখন তিনি আসতেই পারেন, তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, রাইট, আমি সেই কথাই বলছি, তার বিরুদ্ধে উনি স্বেচ্ছায় ছিলেন। এখন হচ্ছে যে তারপরে বিএনপি সরকার ওনার সঙ্গে কোনো অ্যারেঞ্জমেন্টে যাবেন কিনা সেটা বিএনপির বিষয়, আমি জানি না। রাজনীতিতে তো আমাদের দেশে বহুল প্রচলিত কথা, শেষ কথা নাই। তো তবে এখনকার বাস্তবতায় যেটা মনে হচ্ছে যে তার আশাটা খুব কঠিন, এবং যিনি পালিয়ে গেছেন তিনি আবার এখানে চলে আসবেন, আর উনি ওনার সদল বলে আসবেন, ওনার দলের লোকেরা আসবে না। হ্যাঁ, তার দলের লোকেরা ভারত ছেড়ে তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যাবেন এবং সেটেল হওয়ার চেষ্টা করবেন, এবং টাকা পয়সা মামলা তারা ফেস করবেন। যারা টাকা পয়সা নিয়ে গেছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, তো তারা স্বেচ্ছা ওনার সঙ্গে চার্টার বিমানে উঠে পড়বেন। আমার কাছে এটা বরং মনে হয় না, বরং তারা অন্য খুদে বিমানে তারা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন একটু আপনার কাছে জানি, আমরা একটু শেষ করব। সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদ এবং গণভোট, এই দুইটা বিষয় নিয়ে সরকার এবং বিরোধী দলের ভিতরে শুরুর সংসদ থেকে একটি বিতর্ক দেখছি। সেটি সংসদেও যেমন আছে, রাজপথেও আছে। এটি কি মানে এটি সমাধান আসলে কি? এখনো বিরোধী দল আলোচনা সমাবেশ করছে, বিভিন্ন কিছু করছে, আবার সরকার বলছে যে আমরা জুলাই সনদ মানবো, কিন্তু গণভোটের ক্ষেত্রে তাদের আপত্তি আছে। আচ্ছা, গণভোটে তো যেটা, এবং ঢাকায় সমাবেশ করার ঘোষণা 11 দল ঘোষণা দিয়েছে। এখন যে জিনিসটা হয়েছে যে 11 দল যে দাবিটা করছিল যে তারা একটা সংবিধান সংস্কার পরিষদ, মানে প্যারালাল তারা একটা গণপরিষদ গঠন করবেন, তো সেইটা তো হয় নাই। আর এখন বোধহয় সেই সুযোগ আর নেই। তারা দ্বিতীয়বার পার্লামেন্টে শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে সে সুযোগ অপসারিত। এখন হলো যে জিনিসটা আছে যে এখন এটা রায়টা কতটুকু তারা বাস্তবায়ন করবেন সরকার। এখন সরকার বলছে আমরা হুবহু বাস্তবায়ন করব। হুবহু মানে হচ্ছে নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে। আর তারা বলছে যে নোট অফ ডিসেন্ট মানে না, যেটা গণভোটে যেটা আছে পুরোটাই বাস্তবায়ন করতে হবে।
যেমন সেখানে কিছু বিতর্ক আসবে, 2-3টা জায়গা তো বড় ধরনের বিতর্ক আসবে, যেমন উচ্চকক্ষটা কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা মতবিরোধ রয়েছে। অন্য অন্য জায়গাগুলোতেও বিতর্ক হবে। আবার কিছু কিছু জায়গা যেমন প্রধানমন্ত্রী 2 টার্মের জন্য এ ব্যাপারে একমত আছে। তো এইটা রয়ে গেছে। সমাধান হতে হতে কি এই সংসদ শেষ হতে পারে কিনা? তবে এই সংসদে যেটুকু অর্জন হবে, এটা জুলাই, আমি যেটা আমার অভিজ্ঞতা বলে যে পুরোটা অর্জন হবে না। মানে যে জুলাই সনদের হুবহু অর্জন হবে না, তবে জুলাই সনদের অংশবিশেষ অর্জিত হবে। এই জন্য হবে কেন, এখানে বিএনপিও তো কমিটমেন্ট দিয়েছে, বিএনপিও তো জাতির সামনে ওয়াদা করেছেন এবং অন্যরাও করেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জামাত আন্দোলন করবে, জামাত এবং এনসিপি আন্দোলন করবে, এবং সেই আন্দোলন মানে হচ্ছে সরকার ফেলে দেওয়ার মতো আন্দোলন না। সেই আন্দোলন হচ্ছে খানিকটা আন্দোলন, একটা চাপের আন্দোলন তারা করতে পারে, এবং চাপের আন্দোলনের মধ্য দিয়ে জামাত তার রাজনৈতিক শক্তি এবং ভিত চেষ্টা করবে। সেখানে হলো যে এনসিপি চায় যে একটা বড় ধরনের কিছু করতে, কিন্তু এনসিপির তার সেই শক্তিটা নেই। কেননা এনসিপি এখন প্রথমত হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যার যার জায়গায় যার যার বলয় চলে গেছে, বিভিন্ন দল তার বলয় চলে গেছে, তারা সেখানে নিঃস্ব হয়ে পড়েছে। আর একটা হচ্ছে জামাতের সঙ্গে তারা ঐক্য করার মধ্য দিয়ে 11 দলে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তারা কয়েকটা সিট পেয়েছেন, একথা ঠিক, কিন্তু তারা রাজনৈতিকভাবে তাদের পুঁজিপাট্টা নষ্ট হয়ে গেছে। অতএব তারা নতুন করে জনগণকে ডাকা কিংবা যুবকদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনা, এটা অ্যাবসার্ট, এটা আর সম্ভব না, তাদের পক্ষে আর সম্ভব না। অতএব সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা আন্দোলন থাকবে, সংসদ থাকবে, আন্দোলন থাকবে। এর মধ্য দিয়ে আমার মনে হয় যে কিছু দাবিদাওয়া অর্জিত হবে, কিছু দাবিদাওয়া রয়ে যাবে। তবে বিএনপি কিছু কাজ করতে পারে, যেমন যে কাজগুলো করাটা উচিতই আমি মনে করি, যে এর মধ্য দিয়ে কতগুলো জায়গা, যেমন মানবাধিকারের কোশ্চেন, যে অর্ডিন্যান্স হয়েছিল এখানে গুম, যে অর্ডিন্যান্স হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতার পরে যে উদ্যোগটা ছিল, বিএনপি সেই উদ্যোগগুলোকে আমার কাছে আমি মনে করি যে সেইগুলোকে আইনে পরিণত না করে এটা ঠিক করে নাই। বিএনপিকে ইতিবাচক এই অবস্থানটাকে তাকে পুনর্বিবেচনা করা উচিত। বিএনপি বলছে এর চেয়ে আমরা সরেস আইন তৈরি করব, এর চেয়ে ভালো আইন তৈরি করব। তার চেয়ে ভালো আইন হলে তাহলে দয়া করে মডেলটা দিন, যে আসলে কি করবেন। তো আপনি ভালো কিছু করবেন, আমি ভালো কিছু দিব, কিন্তু কি দিবেন এটা জাতি জানে না। এটা এই ধরনের জনগণের সঙ্গে এই ধরনের ডায়লগ ঠিক না। জনগণের কাছে খোলামেলা উচিত যে এখানে এইটা ছিল, এটা ত্রুটিপূর্ণ, আমি এইটা দিতে চাই। কিন্তু তা না করলে সেটা বিএনপির জন্য আমার মনে হয় মঙ্গলজনক হবে না, এবং জামাতকে 11 দলকে কিছু ধরিয়ে দেওয়া হবে, কিছু এজেন্ডা দিয়ে দেওয়া হবে, যেটা তাদের আন্দোলনের পালে খানিকটা বাতাস লাগবে। ওকে, আবুরুজ ভাই, আপনার কাছে একটা বিষয় একটু, তো দুইজনই বললেন শেখ হাসিনার ফিরে আসার পসিবিলিটি আসলে আছে কিনা, বাস্তবতার ভিত্তিতে। এ ব্যাপারে প্রথমেই আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটা উনি যে প্রেস ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা বলি। উনি বলেছেন প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ইস্যুতে তাদের অবস্থানেরও পরিবর্তন হয়নি, এটিও বলেছে। সোজা কথা, ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে তারা বলছে যে হ্যাঁ প্রত্যর্পণ হতে পারে, সেটা আইনগতভাবে হবে। তার মানে বাংলাদেশের সাথে যদি সেটা হয় তাহলে আইনগতভাবে হবে। আর কথাটা হচ্ছে যে ভারতের কাঁধে ভর করে বারবার ওনারা কি ওখানে থাকবেন আর ভারত এটা বহন করবে। আমি জানি না ভারত এ ধরনের জিনিস কতদিন বহন করবে। আওয়ামী লীগেরও বোঝা দরকার যে ভারতই শুধুমাত্র এই অঞ্চলের একমাত্র পুরোধা শক্তি এখন আর নয়। এখানে অনেক কিছুই দানা বাঁধছে এই এলাকার বিষয়ে। আর বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, আর্থসামাজিক ল্যান্ডস্কেপের, কৌশলগত ল্যান্ডস্কেপে বহু পরিবর্তন হয়েছে, বিষয়টা তাদের মাথা রাখা দরকার। ওই 40টা প্লেনের হুজুগ, এই সমস্ত ফালতু কথাবার্তা তুলে কোনো লাভ নাই। এখানে শেরের উপরেও বাটখারা অনেক আছে, হ্যাঁ, তাদের মনে রাখা দরকার। আর ভারতেরও মনে রাখা দরকার যে বাংলাদেশ 20 কোটি মানুষের একটা দেশ, এখানেও পরিবর্তন হয়েছে। তারা যদি বাংলাদেশে যে ভারত বিরোধিতা চারা দিয়ে উঠেছে, এটার জন্য ভারত নিজেই দায়ী, ভারতের পলিসি দায়ী। সুতরাং সেটা ভারত নিজেরা ঠিক করবে কিনা, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করবে কিনা,
তাদের ট্রান্সশিপমেন্টগুলো আবার চালু করবে কিনা, এটা ভারতের জন্য দরকার, বাংলাদেশের জন্য দরকার, সেটা তাদের লক্ষ্য রাখা। ওকে রিপন ভাই, আপনি 1 মিনিট যদি একটু বলতেন জুলাই সনদ ইস্যুতে, যে জুলাই সনদ এবং জুলাই জাতীয় যেটিকে বলে গণ আদেশ বা মানে গণভোটের যে বিষয়টি, রাষ্ট্রপতির যে আদেশটি, সেটির ক্ষেত্রে দ্বিমত আছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। আবু সাইদ খান ভাই একটু আগে বলছিল যে কিছুটা হয়তো, অনেক কিছু হয়তো করবে, কিছু হয়তো করবে না। আসলে সমস্যার সমাধান হবে কিনা? আমি মনে করি সমস্যার সমাধান, এটা সমস্যা মনে করছি না আমরা। আমরা যেটা মনে করি আমাদের যে কমিটমেন্ট জি বিফোর পিপল, এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এই কারণে বাস্তবায়ন করতে হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা যে ত্রয়োদশ জাতীয় সংসদ, এটাই তো শেষ সংসদ না। তো বিএনপিকে তো চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন মোকাবেলা করতে হবে। আজকে যদি আমি পার্শিয়ালি করি, এক্সকিউজ মি, জি, তো আর কিছু যদি বাকি রাখি, তখন তো আমার অপোজিশন তো চান্স পাবে, তারা তো বলবে যে এই দেখো এরা এটা করেনি বা এটা করেনি। সুতরাং আমরা যেটা মনে করি, আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে সংসদ, এই সংসদের মধ্য দিয়ে আমরা মোটামুটি আমাদের যে কমিটমেন্ট আছে পিপলের কাছে, এটা আমরা বাস্তবায়ন করব। এবং এখানে আমি আরো একটু কারেকশন দিতে চাই। জি, অফকোর্স সেটা তো আমরা জনগণের কাছে যেভাবে ম্যান্ডেট পেতে সেভাবেই করব। যেমন ধরুন আপনার এই যে সংস্কার পরিষদের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ, তিনি কয়েকটি ইনস্টলমেন্টে তিনি প্রথম আলোর সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে কিন্তু তার ক্যাটেগরিক্যালি বলেছেন যে আমরা কিন্তু যে সমস্ত জায়গায় এই নোট অফ ডিসেন্ট আছে, আমরা কিন্তু ওই সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে আমরা উল্লেখ করেছি, আপনি দেখতে পারেন বা আপনার দর্শকরা চেক করে দেখতে ওনার ইন্টারভিউটা। সেখানে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন, তাদের স্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী, তাদের ম্যান্ডেট অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করবেন। যদি হয়ে থাকে, রেকমেন্ডেশনটা যদি ইট কামস ফ্রম সংস্কার পরিষদ, যদি তাদের তরফ থেকে যদি এসে থাকে, সেটি যদি আপনার বিষয়বস্তু হয়ে থাকে বিবেচনার, সেটাই যদি আপনার বিবেচনার বিষয়বস্তু থাকে আপনার গণভোটের, তাহলে গণভোটে তো ভোট দেওয়ার জন্য তো আমাদের নেতা, আমাদের পার্টি প্রধান তিনি বলেছেন। এখন যে সমস্ত ইস্যুগুলোতে, যেটা মানে এখন আপনারা আবার বলছেন যে গণভোট ঠিক হয়নি, বৈধ ছিল না। গণভোটের যে আকাঙ্ক্ষাটা, গণভোটের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আপনার যে মানে স্পিরিটটা, সেটা এই ব্যাপার তো আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন। তা আমি যেটা বলতে চাই, এগুলো বাইরে আমাদের যাওয়ার সুযোগও নেই, এটা আমাদের করতে হবে। আমরা কেন করব না? আমরা তো এই মুভমেন্টে তো আমরা ফ্রন্ট রানার, এটার তো আমরা বড় একটা অংশীজন। সুতরাং আমি কেন এটাকে, আমি কি উড়ে এসে জুড়ে বসেছি নাকি? তো সুতরাং আমি কেন করবো? এটা তো আমারও আকাঙ্ক্ষা, এই সরকারের আকাঙ্ক্ষা, এই সরকারি দলেরও আকাঙ্ক্ষা। যেটা বলেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের ব্যাপার থেকে শুরু করে, মেয়াদের ব্যাপার থেকে শুরু করে, ইত্যকার বিষয়গুলো তো আমাদের এমনি একমত আছে। এখন আপনি দেখেন, একটা দেশে আপনি পার্লামেন্টে বসবেন সরাসরি জনগণের ভোটে, তারপরে আপনি উচ্চ কক্ষে যাবেন আপনি প্রাপ্ত ভোটের ভিত্তিতে, একটা আসন সংখ্যার ভিত্তিতে সরকার গঠন করবেন বা বিরোধী দলে বসবেন, আর উচ্চ কক্ষে যাবেন আপনার আরেকটা ভোটে। এটা একটু মোটামুটি একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় তো নাকি? এবং তাতে করে খুব একটা বড় বাধা হবে না। এই কারণে আমি একটা হিসাব করে দেখেছি যে আসন সংখ্যা এবং প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি আপনার রিপ্রেজেন্টেশন হয়, দুই জায়গায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা থাকে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা থাকবেই, 50% উপরে থাকবে। হ্যাঁ, এবং তাতে যে বিরোধী দল যে খুব বেশি সিট পেয়ে যাবে তাও না। এবং সেক্ষেত্রে যে আমাদের আন্তরিকতা আছে, তার প্রমাণটা হলো যে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু একটা কথা বলেছেন যে সংবিধানের এই যে পরিবর্তনগুলো আনার জন্য যে আপনার সংশোধন করতে হবে, কমিটিতে 50-50 অর্থাৎ অপোজিশনকে তিনি 50% ছাড় দিয়েছেন, এবং আমাদের সংখ্যা মাত্র 7 জন, বাকি 17 জনের মধ্যে আমাদের সংখ্যা মাত্র 7 জন। তো বিএনপি তো বলতে পারতো যে আমি 2/3 মেজরিটি পেয়েছি, এই কমিটির আমার 2/3 লোক নিয়ে আমি করবো, তা তো করেনি। 17 জনের মধ্যে বিএনপি 7 জন নিয়েছে, বাকি 10 জন অপোজিশনকে দিয়েছে। এরপরে আর কি ছাড় দিতে হবে? একটু অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আবু সাইদ খান এবং আবু রুশদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে শুধু যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম সেটি বলে শেষ করব যে বিশ্বের সবচেয়ে বড় শো বলি কিংবা বিশ্বকাপ ফুটবল, যেটি নিয়ে সারা বিশ্বের মানুষের বেশ উন্মাদনা থাকে, গত প্রায়
40টি দিন সেই উন্মাদনায় আমরাও ছিলাম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা থেকে শুরু করে ডাইনিং টেবিল পর্যন্ত সব জায়গায়, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মিশর কিংবা স্পেন কিংবা জার্মানি কিংবা এই বিভিন্ন দেশে বিভক্ত হয়ে, ইংল্যান্ড, বিভিন্ন দেশে বিভক্ত হয়ে বিভিন্ন তর্ক বিতর্কে আমরা লিপ্ত ছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন নিজেদের মত, ভিন্ন মতের এক অনন্য চর্চা দেখেছি। আমরা চাই রাজনীতি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ, সব জায়গায় ভিন্ন মতের এই স্বাধীনতাটি অটুট থাকবে এবং সেটি আমরা প্রকাশ করতে পারবো এবং তার মধ্য দিয়েই বিকশিত হবে আমাদের গণতন্ত্র। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।